আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের ২৭ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এই পর্যায়ে নির্ভর রেগে গেল। মেয়েটা তাকে বারবার দুর্বল করে দিতে চাইছে। এত বোঝানোর পরেও কেন বুঝতে পারছে না মেয়েটা। রেগে পিছে ফিরে অর্থের অনেকটা নিকটে এসে ঝাঁঝালো স্বরে বলল, ঠিক কতজনের সাথে লড়াই করতে পারবে তুমি? পারবে নিজের পরিবারকে মানাতে? পারবে যদি ভালো জব না পাই তাহলে আমার স্বল্প আয়ের টাকা দিয়ে আজীবন চলতে? পারবে দুবেলা রান্না করে খাইয়ে শাশুড়ির মন জুগিয়ে চলতে? পারবে রাজপ্রাসাদ ছেড়ে আমার কুড়ে ঘরে থাকতে? দামি পোশাক ছেড়ে রোজ রোজ আমার দেওয়া কম দামি পোশাক গায়ে জড়াতে? পারবে রোজ রোজ মাংস ডিমের পরিবর্তে কখনো কখনো সামান্য সিদ্ধ ভাত খেয়ে কাটাতে? পারবে না মেয়ে, তুমি আর আমি সম্পূর্ণ আলাদা। তুমি অন্যরকম ভাবে জীবন পার করেছো। যতই মুখে বলো না কেন, এসব বাস্তবে মেনে চলা অনেক কঠিন। বলতে বলতে গলার স্বর পরিবর্তন হয়ে শান্তকমল হয়ে উঠল। অর্থের চোখ বেয়ে অশ্রু ঝরল। সে নির্ভরের এত এত কথা মানতে চাইল না। অশ্রু বিসর্জন দিতে দিতে বলল, আপনার জন্য এসব করতে পারবো, পরিবারকে মানাবো। যদি না মানে তাদের ছাড়তেও রাজি, কিন্তু আপনাকে আমি ছাড়ছি না। আপনি পাশে থাকলে এসব করতে হয়তো আমার জন্য সহজ হতো, কিন্তু আফসোস আপনি আমার পাশে নেই। তবু আমি আপনাকে ভালোবাসি সিনিয়র, আর আপনাকে পাওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেই যাব। আপনি আর আপনার বাস্তবতা একদিন ঠিক হেরে যাবেন আমার ভালোবাসার কাছে। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না অর্থী। দ্রুত পায়ে নির্ভরের সামনে থেকে সরে দূরে দাঁড়ালো। একটা রিক্সা পেতেই উঠে পড়লো। মন খারাপ থাকায় এখন একা রিক্সা চড়তেও ভয় পেল না, বরং চোখ বেয়ে আরো কষ্টের অশ্রু ঝরে পড়ল। অর্থীর যাওয়ার পানে আহত চোখে তাকিয়ে রইল নির্ভার। অর্থীর রিক্সাটায় দৃষ্টি সীমানার বাইরে যেতেই নির্ভার রাগে দুঃখে দেওয়ালে একটা পাঞ্চ মারলো। হাতটা ছিলে গিয়ে রক্তের দেখা মিলল, কিন্তু তাতেও নির্ভারের ভ্রুক্ষেপ হলো না। উল্টো দিকে ঘুরে ভারাক্রান্ত মন নিয়ে অস্থির পায়ে নিজের বাসার দিকে হাঁটা শুরু করলো। আর এদিকে বাড়ি ফিরতে ফিরতে অর্থীর সন্ধ্যা পেরিয়ে গেল। প্রকৃতিটাকে আধারে গ্রাস করে নিতে শুরু করেছে অনেক আগেই। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়িতে প্রবেশ করলো। সদর দরজা পেরোতেই চোখে পড়লো বাড়ির সবাই প্রায় লিভিং রুমে বসে আছে। নিশাদ চা দিচ্ছে সবার হাতে হাতে। সবাইকে এক জায়গায় জড়ো হয়ে থাকতে দেখে অর্থের মনে ভয় জন্ম নিল। তার আসতে দেরি হয়ে গেছে দেখে কেউ আবার বকবে না তো। নিজের বাবাকে দেখে বেশি শঙ্কিত হলো তনুমন। হাতের দ্বারা আর একবার চোখ মুখ মুছে নিল, যাতে কেউ সহজে বুঝতে না পারে সে কান্না করেছিল। মনের কোণে সাহস জুগিয়ে সবার চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করে উপরে উঠতে চাইল, কিন্তু তখনই তার পা দুটো থমকে দিতে তার বাবার গমগমে সুর ভেসে এলো। তার বাবা বলল, এতক্ষণ কোথায় ছিলে? এত দেরি হলো কেন? বাবার গমগমে সুরের বাক্যটা শুনে অর্থের পদযুগল স্থির হলো। একটু দেরি করে ফেলেছে আসতে, তাই বলে এত গম্ভীর সুরে জিজ্ঞেস করছে কেন? শঙ্কায় ডুবে থাকা মন আরো শঙ্কিত হলো। শুকনো রোগ গিলে জুড়ে শ্বাস ফেলে বাবার দিকে না ফিরেই বলল, বান্ধবীর সাথে ঘুরতে গিয়েছিলাম আব্বু, সরি একটু দেরি হলো আসতে। তার আব্বু বলল, ঠিক আছে নিজের রুমে যাও। পুনরায় একই স্বরে বললেন কথাটা। যেতে বলেছে বিধায় অর্থী স্বস্তির প্রশ্বাস ফেলল। দ্রুত বেগে সেখান থেকে সরে যেতে চাইল। তখন ওই উপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নামছিল রায়ান। বোনকে এত জোরে সিঁড়ি বেয়ে ছুটতে দেখে গম্ভীরতার সহিত বলল, এত জোরে ছুটছিস কেন? ধীরে চলতে পারিস না? ভাইয়ের তীক্ষ্ণ দৃষ্টি দেখে পুনরায় অর্থী থেমে গেল। বাপের থেকেও বেশি এই ভাইটাকে তার ভয় লাগে। এমন নয় শুধু ধমকায়, কিন্তু ভালো কথা বললেও তার সাথে একরাশ গম্ভীর্য লেপটে থাকে। আর যা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছেলে, এর থেকে কিছু লুকানো কষ্টকর। তাও ভালো কোনো প্রশ্ন করেনি, তাই হাফ ছেড়ে মাথা নমনীত করে বলল, সরি ভাইয়া। রায়ান বলল, সাবধানে হাঁটবি, নয়তো পরে গিয়ে ব্যথা পাবি। বলে নিচে নেমে এলো। অর্থী আর সাহস হলো না দ্রুত হাঁটার। আস্তে আস্তে হেঁটে নিজের রুম পর্যন্ত এলো। রুমে ঢুকে বিছানায় শরীরখানা এলিয়ে দিয়ে চোখ বুঝলো। এমন নয় যে সে কখনো বাড়ি থেকে বের হয় না, কিন্তু প্রতিবার ওই নির্দেশ থাকে সন্ধ্যার পূর্বে বাড়ি ফিরে আসার। আর সব থেকে বড় বিষয়, চোর চুরি করলে কেউ কিছু না বললেও তার মন ভীত হয়ে থাকে। মনে হয় এই বুঝি সবাই বুঝে ফেললো। অর্থের আজকের অবস্থা হয়েছে সেরকম। জীবনে এই প্রথম কোনো ছেলের সাথে ঘুরতে বেরিয়েছিল যে, তাও পুরো দিনের জন্য। আর এদিকে দুই শাশুড়ির সাথে হাতে হাত মিলিয়ে কিছু কাজের সমাপ্তি ঘটালো নিশাত। রাত এখন ভালোই গভীর, যদিও শহর এটাকে গভীর বলে না। তাদের তো সবে সন্ধ্যা শুরু মাত্র। সবাই ডিনার সেরে যে যার রুমে গেল। বাকি তারা তিনজন সব গুছিয়ে রাখছিল। নিশাত বিকেল থেকে নিচে আছে, বইও পড়েনি। শাশুড়িদের সাথে রান্না করছিল। কাজ শেষ হতেই সাথী বেগম চলে গেল। নিশাত এক কাপ কফি তৈরি করে নিজের শাশুড়ির সাথে সিঁড়ি বেয়ে উপর পর্যন্ত এলো। রিমি বেগম তার রুমের দিকে যেতে নিশাত কফি হাতে রায়ানের রুমের দিকে ছুটল। দরজায় নক করতে প্রতিদিনকার নেই গম্ভীর স্বরে অনুমতি পেয়ে রুমে ঢুকলো নিশাত। রায়ান তখন কাউচের উপর বসে আছে, কোনো কাজ করতে দেখা গেল না তাকে। নিশাত কফির কাপটা টেবিলের উপর রাখতে যাবে, তার পূর্বে রায়ান বইয়ের পানে তাকিয়ে নির্দেশ দিল, কফি আমার হাতে দাও। নিশাত বাদ্য বইয়ের মতো এগিয়ে গিয়ে কাপটা রায়ানের হাতে ধরিয়ে দিল। রায়ান তা হাতে নিয়ে পুনরায় ভারী কিশোরে বলল, পাশে বসো। নিশাত ভ্রুকুচকে তাকিয়ে বলল, কেন? রায়ান বলল, বসতে বলেছি বসো স্টুপিড, এত প্রশ্ন করবা না। এমন গম্ভীর স্বরের ধমক খেয়ে নিশাত মুখ গুমরা করে রায়ানের পাশে বসলো। তবে তাদের মাঝে দূরত্বটা অনেক বেশি, আর এটা বোধ রায়ানের পছন্দ হলো না। সে বইয়ের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কফিতে একটা চুমুক দিয়ে একই সুরে বলল, তোমার পড়াশোনা নেই? বিকেল থেকে দেখছি কাজ করছো, পড়াশোনা কখন হবে? এত প্রশ্ন বোধহয় নিশাতেরও ভালো লাগলো না। পাশে বসিয়ে এমন গম্ভীর টোনে কথা বলার কি আছে? বেটার একটু রসকস নেই। নিশাত তেসরা স্বরে জবাব দিল, পড়তে ইচ্ছে করে নাই তাই পড়ি নাই, ইচ্ছে হলে ঠিক পড়বনি। রায়ান বলল, কাল থেকে এই রুমে আমার সামনে পড়তে বসবে, আর এখন থেকে এখানেই পড়বে। তৎক্ষণাৎ এমন নির্দেশ পেয়ে নিশাত এক পলক তাকালো রায়ানের পানে। পুনরায় চোখ
সরিয়ে নিল। তার বয়ে গেছে এই গুমরামুখ লোকটার সামনে পড়তে বসতে। নিশাত মুখে কিছুই উচ্চারণ করলো না। নিশাতকে শব্দ ব্যয় করতে না দেখে রায়ানের চাহনি আরো তীক্ষ্ণ হলো। নিশাতের পানে তাকিয়ে থাকা কালীন হঠাৎ মনে পড়লো হসপিটালে পিয়াসের বলা কথাগুলো। ভাবতে যেন রাগ এসে জড়ো হলো মস্তিষ্কে। কফির কাপটা ধরা হাতের চাপ বাড়লো। সেভাবে তাকিয়ে থেকে দাঁত কটমট করে পুনরায় আদেশ দিল, আজ থেকে এই রুমে থাকবে তুমি। নিশাতের চোখ দুটো গুলগুল হয়ে গেল। আশ্চর্য হয়ে তাকালো স্বামীর পানে। এভাবে তাকানো রায়ান ভরকে গিয়ে চোখ সরিয়ে নিল। নিশাতের ভালো লাগলো নাকি খারাপ লাগলো বুঝলো না, তবে এমন কথায় সে অবাকের শীর্ষে পৌঁছে গেল। এটা তো সে বুঝতে সক্ষম যে রায়ান তাকে মেনে নিতে শুরু করেছে। যদিও ভালোবাসাটা আছে কিনা জানে না, কিন্তু মনে পড়লো লোকটা কি বিশ্রীভাবে তাকে রুম থেকে বের করে দিয়েছিল। আর এখন এমন ভাবে বলছে যেন সে বাধ্য হয়ে থাকতে চাইছে এই রুমে। কারণ যাই হোক, সে এই রুমে এত সহজে থাকবে না। লোকটাকে অনেক ঘোরাবে, তারপর যদি ইচ্ছে হয়তো থাকবে। এই লোককে এবার সে বুঝাবে উপেক্ষা করা কাকে বলে। এই বিষয়ে নীরবতা পালন করলেও রায়ানের ভারী কিশোরের অমন আদেশ তার ভালো লাগেনি। তাই সে মুখ ভেঙচিয়ে তেরা স্বরে বলল, আপনার মা কি আপনাকে কখনো মধু খাওয়ায়নি? যখন ওই দেখি রেগে থাকেন, মিষ্টি স্বরে কথা বলতেই জানেন না। বলেই উঠে দাঁড়ালো। এমন বাক্য শ্রবণ করে রায়ান পুনরায় বইয়ের পানে তাকালো। এক ভ্রু উঁচিয়ে কফিতে একটা চুমুক বসিয়ে ঠোঁটের কোণে বাঁকা করে গভীর স্বরে বলে উঠল, আম্মু না খাওয়ালেও বউ খাওয়ালেই পারে। কাছে আসো, এখন ওই টেস্ট করে দেখি। প্রথমে এমন গভীর টুনের বাক্যটার মানে না বুঝলেও পরক্ষণে হয়তো বুঝতে সক্ষম হলো। তাই তো ছোট কায়া জুড়ে শীতল স্রোত বয়ে গেল। গোল গোল চাহনির আঁকি দুটি ছোট হয়ে এলো। মাথা নমনীত করে রুম থেকে বেরিয়ে যেতে নিল। লোকটাকে আর জবাব দেওয়ার ইচ্ছা হলো না। লোকটা দুদিন ধরে যা শুরু করেছে তাতে এখানে থেকে জবাব দিলে এই লোকটা হয়তো খারাপ কিছু ঘটাবে, নয়তো আরো নির্লজ্জ বাক্য আউরিয়া তাকে লজ্জা দিয়েই মেরে ফেলবে। তাই এখান থেকে চলে যাওয়াকেই শ্রেয় মনে করলো। নিশাতকে রুম থেকে চলে যেতে দেখে রায়ান পুনরায় গলার স্বর চেঞ্জ করে গম্ভীর স্বরে ডেকে উঠল, এই মেয়ে কোথাও যাচ্ছ? বলেছি না এই রুমে থাকতে। এই চলো থামো বলছি। নিশাত কোনো কথাকেই পাত্তা দিল না। আর না তো গম্ভীর স্বর শুনে ভয় পেয়ে থেমে গেল, নিজের মতো চলে গেল। আর তা দেখে রায়ানের মেজাজ আরো তুঙ্গে উঠে গেল। মেয়েটা তাকে উপেক্ষা করে চলে গেল। কাপটা রেখে দিয়ে পেছনে ছুটতে চাইলো, কিন্তু কিভাবে থেমে গেল এই মেয়েকে সে পরে দেখে নিবে। করে লাইব্রেরি রুমের দিকে অগ্রসর হতে হতে বিড়বিড় করে বলে উঠল, স্টুপিড বউ, স্বামীর কথাকে উপেক্ষা করে চাপড়ে মন চাচ্ছে দাঁত ফেলে দেই। আর এদিকে করিডোর পেরিয়ে অর্থের রুমের দিকে যাওয়ার সময় হঠাৎ কোনো বাক্য শুনে পা থেমে গেল নিশাতের। তার চাচা শ্বশুর আর চাচি শাশুড়ির রুম পেরিয়ে ননদের রুমে যেতে হয়। এর আগেও অনেক রাতে যখন এখান দিয়ে যেত তখন দু একবার এই রুম থেকে ঝামেলার গুঞ্জন শুনেছে। মনে স্পৃহা জাগলেও কখনো দাঁড়িয়ে শোনার ইচ্ছে পোষণ করেনি, বেয়াদবি হবে ভেবে। তার আগেই মনে হয়েছিল তার চাচি শাশুড়ি আর চাচা শ্বশুরের মাঝে খুব একটা ভালো সম্পর্ক নেই। যদিও তারা সবার সামনে ভালো ব্যবহার করে, হয়তো বাড়ির সবাই এটা জানে, আবার হয়তো জানে না, সঠিক জানে না নিশাত। তবে তার কখনো মনে হয়নি এনাদের মাঝে অনেক বড় ঝামেলা থাকতে পারে বলে। সবাই ব্যস্ততায় দিন পার করে, তাই চাচা শ্বশুরের সাথে খুব একটা কথা হয় না নিশাতের। তবে যখনই দেখা হয় তখন তিনি অনেক সুন্দরভাবে কথা বলে, আম্মু সম্বোধন করে কথা বলে। তাই এই দুজনের মাঝে কে ভালো আর কে দোষী তা ঠিক বুঝতে ব্যর্থ হলো নিশাত। তবে আজকে তার পা এজন্য থামেনি যে ভেতরে দুজন ঝামেলা করছে বলে, বরং তার পা থেমেছে অর্থের কথা শুনে। নিজের রুমের বিছানার উপর রাগত মুখে বসে আছে আরমান সাহেব। রাগে তার সমস্ত শিরা উপশিরা ফুলে ফেপে উঠেছে। সাথী বেগম নিজেও রাগের চাহনিতে তাকিয়ে আছে স্বামীর পানে। রাগে তিনিও ফুঁসছেন। আরমান সাহেব পুনরায় বলল, নিজের মেয়ে মিথ্যে বলে বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তা দেখো না? মেয়েকে সামলাতে জানো না? সাথী বেগমও রাগত স্বরে বলল, মেয়ে শুধু আমার একার নয়, তোমারও। তাই শুধু পরনারীদের পানে না তাকিয়ে থেকে নিজের মেয়ের দিকেও লক্ষ্য রাখো। আর মেয়ে মিথ্যা বলেছে না সত্যি বলেছে তা আমি কি করে জানবো? আমি কি বাইরে বেরিয়ে দেখতে গিয়েছি সে কার সাথে ঘুরতে গিয়েছে? বউয়ের কথা শুনতে আরমান সাহেব ধমকে উঠল, চুপ করো অসভ্য মহিলা। রোজ এক কথা বলে মাথা খারাপ করে দেয়। মেয়েকে সামলাতে পারছে না আর আমাকে দোষারোপ করছে। সাথী বেগম বলল, সত্য কথা বললে গায়ে ফুসকা পড়ে তাই না? কি ভেবেছো আমি কিছু জানি না তাই না? সব জানি আর সব বুঝিও। আরমান বাবু চুপ রইলেন। এই নীরবতার মানে বউ সত্যি বলেছে তার জন্য, নাকি কথা বলে এই মহিলার সাথে ঝামেলা বাড়াতে চাইলেন না সেজন্য? ঠিক বোঝা গেল না। স্বামীকে চুপ থাকতে দেখে সাথী বেগম ওনার পাশে একটু দূরত্ব বজায় রেখে বসে বলল, মেয়ে একটা ছেলের সাথে ঘুরতে বেরিয়েছে মানে নিশ্চয়ই তার সাথে কিছু আছে। কে সে? জেনে বিয়ে দিয়ে দাও, এত ভাবার কি আছে? আরমান সাহেব কিছু বলক চুপ করে থেকে বলে উঠল, ছেলেটাকে দেখে মনে হলো খুবই সাধারণ কেউ, আমাদের মেয়ের সাথে ঠিক যায় না। আমি হয়তো বন্ধু ভেবে ছেড়ে দিতাম, কিন্তু মেয়ের মিথ্যে বলাতে শিওর ওই ছেলের সাথে কিছু একটা আছে। তাই যা করার দ্রুত করতে হবে। সাধারণ কেউ শুনে সাথী বেগমের একটু বিরক্ত লাগলো। ওনার কাছে এখন পরিষ্কার মেয়ে কেন সকালে অমন করে সেজে বেরিয়েছিল। কিন্তু স্বামী কিছু করতে চাই কথাটা শুনে একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কি করতে চাইছো তুমি? আরমান সাহেব বলল, মেয়ে যখন মিথ্যা বলতে শিখে যায় তখন সে বড় হয়ে যায়। এতদিন ছোট মেয়ে বলে কাউকে বিয়ের জন্য ডেকে আনিনি, কেউ বললেও বারণ করে দিয়েছি। কিন্তু এখন মেয়ে কিছু ঘটানোর আগেই দ্রুত মেয়ের বিয়ে দিতে চাই। স্বামীর কথা শুনে সাথী বেগম পুনরায় বলল, কিন্তু মেয়ে যদি রাজি না থাকে তাহলে কি করবে? এই পর্যন্ত এসে নিশা তার দরজার সামনে দাঁড়িয়ে থাকলো না। সে সরে অর্থের রুমের দিকে ছুটলো। এতক্ষণ দরজার কাছাকাছি থাকায় সবাই স্পষ্ট শুনেছে। জানে সে কাজটা ঠিক করেনি, কিন্তু কৌতূহলের কাছে হার মেনেছিল সে। তার চাচা শ্বশুরের ভাষ্যমতে অর্থে একটা ছেলের সাথে ঘুরতে চড়িয়েছিল। আর ছেলেটা খুবই সাধারণ। আর অর্থী আপু তার ভাই মানে নির্ভারকে পছন্দ করে, যে অসাধারণ হয়ে যোগ্যতার কাছে সাধারণ। তার মানে অর্থী আপু মিথ্যা
বলে তার ভাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছিল বুঝি। ভাবতে নিশাতের রুহু কেঁপে উঠলো। এই কথা জানাজানি হলে কি ঘটবে এই বাড়িতে। এতদিন ভাবতো হয়তো তার চাচি একাই মেনে নিতে চাইবে না, কিন্তু আজ শিওর তার চাচা শ্বশুরও এই সম্পর্ক মানবেন না। যেখানে মা বাবা দুজনেই অমত, সেখানে নতুন সম্পর্ক গড়বে কি করে। মেয়েটাকে সে এত বুঝালো, তবুও মেয়েটা সেই ভুলের দিকেই পা বাড়িয়েছে। এখন সে কি করবে? ভাবতে ভাবতে অর্থের রুমে পা দিল। অর্থি বিছানায় মুখ লটকে বসে আছে। নিশাত দরজাটা আটকে দিয়ে অর্থের দিকে এগিয়ে গেল। ভাবিকে দেখে অর্থি ফোনটা রেখে দিয়ে ভাবির পানে তাকালো। চেষ্টা করে মুখে হাসি ফুটাতে পারলো না। নিশাত এগিয়ে এসে বলল, কি হয়েছে আপু তোমার? নিচে খেতেও গেলে না, আর এখন মুখ লটকে বসে আছো যে? অর্থি তড়িঘড়ি করে বলে উঠলো, কিছু হয়নি তো, আর বলেছিলাম তো বাইরে থেকে খেয়ে এসেছি, তাই আর নিচে যাইনি আমি। নিশাত চুপচাপ রুমের আলোটা নিভিয়ে দিয়ে বিছানায় গিয়ে একপাশে শুয়ে পড়লো। তখন আর অন্য কিছুতে মন বসবে না, তাই ঘুমটাকে বেছে নিল। শুয়ে পড়ে অন্ধকারের ভেতর দিয়ে সিলিং এর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি আজ কার সাথে ঘুরতে বেরিয়েছিলে আপু? অর্থি শুনতে একটু ঘাবড়ে গেল। ভাবি কি সব জেনে গেল নাকি? সন্দেহ করছে কিছু? যদিও ভাবি থেকে কিছু লুকানোর ইচ্ছে তার নেই, তবুও সেদিন ভাবির কথা শোনার পর মনে হয়েছে ভাবি তাকে বুঝলেও সে বারণ করবে, নির্বারকে ভুলে যেতে বলবে। তাই সত্যিটা বলার মন চাইল না। সেও পাশে শুয়ে পড়ে বলার চেষ্টা করলো, বলেছিলাম তো ভাবি বান্ধবীর সাথে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।